Citizens' Views, where citizens are journalists. বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা প্রতিবারের ন্যায় আজকেও সিটিজেন ভিউজ আয়োজিত নাগরিক সংলাপ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্যারিস থেকে সিনিয়র সাংবাদিক এবং মানবাধিকার কর্মী মাহবুব হোসাইন, এবং ফ্রান্সের প্যারিস থেকেই মানবাধিকার কর্মী এবং রাজনীতিবিদ মোহাম্মদ আলামিন। আমি আপনাদের দুজনকেই স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের সিটিজেন ভিউজ আয়োজিত এই নাগরিক সংলাপ অনুষ্ঠানে। ধন্যবাদ রাজু ভাই আমাকে এই অনুষ্ঠানে নিমন্ত্রণ করার জন্য, এবং সাথে সাথে আমি অনুষ্ঠান যারা দেখছেন দেশ বিদেশে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ রাজু ভাই, সকলকে শুভেচ্ছা এবং রাজু ভাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আলামিন ভাই। ইদানিং বাংলাদেশের বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই কিছু কিছু বিষয়ের উপরে বিরূপ ধরনের মন্তব্য, বিভিন্ন ধরনের এই ইন্টারিম গভর্নমেন্টের কে সমালোচনা করে, কিংবা ছাত্র জনতার এই বিপ্লবকে কটাক্ষ করে, কিংবা কখনো কখনো ছাত্র সমাজ এই যে বিপ্লব পরবর্তী যে ইফেক্ট এগুলোকে সমালোচনা করে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছে। তো এটার উপরে ভিত্তি করেই আজকের আমাদের এই অনুষ্ঠানটা আমরা অনুষ্ঠানে আলোচনা করব যে আসলে এই যে আগস্ট এবং জুলাই মিলে যে আন্দোলন হলো, গণ আন্দোলন ছাত্র জনতার, এই আন্দোলন কি আসলে আন্দোলন নাকি বিপ্লব? এবং এই আন্দোলন এবং বিপ্লব এটা দুটো ভিন্ন শব্দ, হয়তো সবাই সেটা ব্যাখ্যা করতে পারে না। তো আশা করি আমরা সেই বিষয়টা একটু আলোকপাত করব। পাশাপাশি আন্দোলন এবং বিপ্লবের পরবর্তীতে গভর্নমেন্ট আসলে কেমন হওয়া উচিত, এবং আমরা আসলে মানে কি পরিবর্তন চাই, আর এমন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম, দ্যাট মিনস আগে যে 16 বছরের যে বাংলাদেশ ছিল সেই বাংলাদেশের সঙ্গে এখনকার বাংলাদেশ আমরা কি চাই, এই যে তুলনামূলক যে আলোচনাটা আসলে বাংলাদেশের জনসাধারণ, ছাত্র জনতা এবং এই 16 কোটি মানুষ আসলে আমাদের বাংলাদেশ রাষ্ট্রটাকে কেমন দেখতে চাই, তো এটার উপরে আমরা আলোচনা করার চেষ্টা করব। পাশাপাশি একটা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব যে আমরা আসলে এমন বাংলাদেশ চাই। তো আমি প্রথমে মাহবুব ভাইয়ের কাছে যেতে চাই। মাহবুব ভাই, এই যে আন্দোলনটা হয়ে গেল, এই যে এই আন্দোলনটা আসলে কি বিপ্লব নাকি গণ অভ্যুত্থান, এবং বিপ্লব এবং গণ অভ্যুত্থানের পরবর্তীতে কোন ধরনের ইফেক্ট হওয়া উচিত, এবং বিপ্লব এবং অভ্যুত্থানের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে আসলে সরকার এবং সরকার ব্যবস্থা পরিচালিত হয়। তো এই বিষয়টা আপনি একটু আলোকপাত করবেন। ধন্যবাদ রাজা ভাই আপনাকে, এবং আজকে অনুষ্ঠানে আলামিন ভাই নতুন করে যুক্ত হয়েছে, এই জন্য তাকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা। রাজা ভাই, মানে গত 16 বছরের যে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ, আপামর জনগণ, ছাত্র জনতা, এমনকি প্রশাসনের যারা দেশপ্রেমের ধারণ করেন, তাদের সমন্বয়ে যে পরিবর্তনটা হলো, সেই পরিবর্তনটা গণ অভ্যুত্থান না বিপ্লব, এটা নিয়ে এক ধরনের কনফিউশন আমাদের মধ্যে কাজ করছে। ইভেন কি আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন, তারাও এটাকে কেউ কেউ গণ অভ্যুত্থান, কেউ কেউ গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব দুটোর একটি বলছে না। অথচ আপনার গত 16 বছরে বাংলাদেশের এই রাজনৈতিক পরিবেশ কেমন ছিল, আমরা কোথায় দাঁড়িয়েছিলাম, আমরা সবাই মোটামুটি জানি, এবং পৃথিবীর সব মানুষই আজকে মিডিয়ার কারণে অবলোকন করেছে। একটা মুভমেন্টে মাত্র 10 দিনে, এই যে বাংলাদেশ কাঁপানো 10 দিনে কয়েক হাজার মানুষের জীবন সেখানে দিতে হলো, রক্তপাত মানে রক্তাক্ত রাজপথ সৃষ্টি করতে হলো। পাশাপাশি গত 15 বছরে বাংলাদেশের সকল রাজনৈতিক দল যারা আওয়ামী লীগ দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছেন, বিএনপি, জামাত, আমার বাংলাদেশ পার্টি, তারপরে গণ অধিকার পরিষদ, আরো অনেক ইসলামিক দলগুলো, সবাই মিলে যে ভূমিকা রেখেছে, সেই ভূমিকা রাখার কারণে প্রত্যেকটা দলের নেতাকর্মীরা এই আওয়ামী লীগের দুঃশাসন দ্বারা
তারা নিগৃহীত হয়েছেন, দুঃশাসন দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং পাশাপাশি গুমের শিকার হয়েছেন, হত্যা শিকার হয়েছেন, জেলে গেছেন। ইভেন কি মত প্রকাশ করার মতো কোনো সুযোগ সেখানে ছিল না। বাংলাদেশের প্রত্যেক সংবাদপত্র এই সরকারের মানে একদম অন্ধ দালালি করেছে, যার কারণে এই যে নিপীড়ন হয়েছে আমাদের উপর, সেই নিপীড়নগুলো শতভাগ প্রকাশিত হয় নাই বাংলাদেশের মিডিয়াগুলোতে। তারপর ছাত্ররা যখন একটি দাবি নিয়ে রাস্তায় আসলেন, সে আসার পরে আমরা দেখলাম যে সর্বশেষ ছাত্রদের 9 দফা দাবি 1 দফায় পরিণত হয়েছিল। এর মূল কারণ ছিল, কারণ ছাত্ররা বিশ্বাস করতে পারছিল না যে ফেসিবাদের এই যে স্বৈরাচারী মানে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে কথা দিয়ে কথা রাখে না। সেজন্য ছাত্ররা বিশ্বাস করতে পারছিল না বলেই তারা সর্বশেষ বলেছিল যে আমাদের 1 দফা এই সরকার পতনের আন্দোলন। এবং এই আন্দোলন করতে যে আমরা দেখলাম বাংলাদেশের ছাত্র সমাজ, সাধারণ মানুষ, প্রত্যেকটা রাজনৈতিক দলের স্টেক হোল্ডার যারা ছিল সবাই একসাথে ঝাঁপিয়ে পড়েছে, এবং 10 দিনের মাথায় বাংলাদেশ ফেসিবাদমুক্ত। শুধু ফেসিবাদমুক্ত হয় নাই, আপনি দেখেন সরকারের 330 জন এমপি সবাই পালিয়ে গেছে। সরকারের প্রধানমন্ত্রী সে আপোষ করে পালিয়ে গিয়েছে। তার মানে একটা শূন্য জায়গা সৃষ্টি হয়েছিল। তার মানে গণঅভ্যুত্থান তো আমরা 69-এর গণঅভ্যুত্থান দেখেছি, আমরা এরপরে পৃথিবীর যদি আপনি যদি মূল্যায়ন করেন বিভিন্ন জায়গায় গণঅভ্যুত্থানের কথা, তার সঙ্গে বাংলাদেশের আজকে যে পরিবর্তন গত 5ই আগস্ট হয়েছে, সেটা কোনো গণঅভ্যুত্থান ছিল না, সেটা ছিল একটা সরাসরি বিপ্লব। ফেসিবাদের বিরুদ্ধে কোনো গণঅভ্যুত্থান হয় না ভাই। ইভেন কি ফেসিবাদকে নির্বাচন দিয়ে হটানো যায় না। ফেসিবাদ সবসময় পতন হয় একটি বিপ্লবের মধ্য দিয়ে। আর 5ই আগস্টের এটা ছিল ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লব। আর আমরা সে এখন কারণে এখানে আমি একটা সম্পর্ক প্রশ্ন করে রাখি আপনাকে। এটা যদি সত্যি সত্যি বিপ্লবী যদি হয়, তাহলে বিপ্লবের পরে একটা বিপ্লবী সরকার থাকে। সেই আপনি কি এই সরকারকে কি বিপ্লবী সরকার মনে করেন? এক। 2 নম্বর হচ্ছে বিপ্লবী সরকার আসার পরে কিন্তু প্রিভিয়াস যে কনস্টিটিউশন থাকে, প্রিভিয়াস যে আইন কানুন থাকে, এগুলো কিন্তু কিন্তু সব কিন্তু স্টপ করে রাখে। দ্যাট মিনস স্থগিত করে রাখে। স্থগিত করে রেখে বিপ্লবী সরকার নতুন করে একটা আদর্শ কিংবা নতুন করে একটা সমাজ ব্যবস্থা কিংবা সমাজ যে পরিবর্তন করবে, সেরকম ধরনের একটা কিছু জনগণেরকে ডিক্লেয়ার করে কিংবা একটা রূপরেখা দিয়ে দেয় যে আমরা বিপ্লব করেছি, বিপ্লবের পরে আমরা এই সমাজটাকে এভাবে সাজাতে চাই। সে ধরনের রূপরেখা কিন্তু এই সরকারের কাছ থেকে এখনো পর্যন্ত আসে নাই। প্রথমত হচ্ছে বিপ্লবী সরকার কায়েম হয় নাই, পাশাপাশি বিপ্লবী এই সরকারের কাছ থেকে এখনো পর্যন্ত কিন্তু কোনো রূপরেখা হয় নাই। দয়া করে আপনার বিষয়টা সঙ্গে আমি একমত। এখানে যে ভুলটা হয়েছে আমাদের 5ই আগস্টের পরে, যখন সেনাবাহিনীর প্রধানের উপস্থিতিতে সকল দলের একটা ডায়লগ হলো, সেই ডায়লগ উচিত ছিল বলা প্রত্যেক রাজনৈতিক দলের যে আমরা একটি বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করব। তখন কিন্তু মানে ডক্টর ইউনূসের নামটা কিন্তু এভাবে আসে নাই। শোনা যাচ্ছিল যে উনি অ্যান্টি গভর্নমেন্টের প্রধান হবেন, কিন্তু মানে আমাদের ভুলটা কোথায় হয়েছে? রাজনৈতিক দলের তারা যদি ওখানে অ্যাপিল করতো যে না, এই যে পরিবর্তন হয়েছে, পরিবর্তনটা বিপ্লব, সুতরাং আমরা একটা বিপ্লবী সরকার করবো, আমাদের অতীতের যা কিছু হয়েছে সংবিধান সব রহিত হয়ে যাবে, পার্লামেন্ট হয়ে যাবে, প্রেসিডেন্ট সরে যাবে, আমরা নতুন করে এই সমাজকে সাজাবো এবং একটি নতুন সংবিধান প্রণয়ন করব। এই জায়গাটা একটা ব্যর্থ আমাদের হয়েছে। তারপর আমাদের সময় শেষ হয়ে যায় নাই, এখনো সময় আছে। যদি আমরা চিন্তা করি, যদি যারা স্টেক হোল্ডার আছেন তাদের সঙ্গে আলোচনা করে যদি এই আনটিম গভর্নমেন্টকে যদি একটি বিপ্লবী গভর্নমেন্টের রূপ ধারণ দেওয়া যায়, তাহলে আমি মনে করি আমাদের অর্জিত বিপ্লব সার্থক হবে, এবং সেটা সময় এখনো শেষ হয়ে যায় না। সেজন্য মানে প্রত্যেক রাজনৈতিক দল যারা এই ফেসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, এবং পাশাপাশি যারা আজকে আনটিম গভর্নমেন্টের অবস্থান করছেন, তাদের সকলের সমন্বয়ে একটি মানে পরামর্শ করবে, দরকার প্রয়োজন হলে যারা এখন অ্যাডভাইজার আছেন এখান থেকে কাটছাঁট করে নতুন একটি বলয় সৃষ্টি করে একটি বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করে, সংবিধান তো রহিত করতেই হবে, কারণ এই সংবিধান মানে কাটাছেঁড়া করেছে অনেকবার। এই সংবিধানে বাংলাদেশে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। এই সংবিধান বাংলাদেশে এক না একতান্ত্রিক ফেসিবাদী সরকার প্রতিষ্ঠা করছে। সুতরাং আমরা এই সংবিধানকে নতুন করে সাজাবো। সেজন্য আমি মনে করি যে বর্তমান আনটিম গভর্নমেন্টের যারা আছেন তাদের সঙ্গে প্রত্যেকটা রাজনৈতিক যারা স্টেক হোল্ডার আলোচনা করে এটাকে বিপ্লবী সরকার নামকরণ করে নতুন করে কাজ শুরু করা বলে আমি ধন্যবাদ মাহবুব ভাই। আমি আপনার কাছে আবার ফিরে আসবো। আলামিন ভাইকে আমি বলতে চাই, এখন যে বিষয়টা আপনার আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হলো যে
এই যে আন্দোলনের পরে, আমি আন্দোলন কথাটাই বলি কারণ আমি স্পেসিফিক আসলে বলতে পারছি না যেটা কি বিপ্লব নাকি আসলে গণ অভ্যুত্থান। সো আমি মনে করি আমার দৃষ্টিতে এটা একটি গণ অভ্যুত্থান, এটা বিপ্লব হয় নাই। কারণ বিপ্লবের যে ক্যারেক্টার থাকা উচিত, দীর্ঘদিন একটা আন্দোলন থাকে, দীর্ঘদিন রাজপথে থাকতে হয়, কিংবা অনেক সময় মানে গোপন গোপনে কাজ করে বিপ্লবীরা। হ্যাঁ, দীর্ঘদিন একটা উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে নিয়েই একটা বিপ্লবের সৃষ্টি হয়, যেমন রুশ বিপ্লব, আপনার ফরাসি বিপ্লব, যে বিপ্লবের আমরা রূপরেখা দেখি আপনার পৃথিবীতে। সো আমি এটাকে গণ অভ্যুত্থান বলতে চাই এই কারণে যে এটার পরে পরবর্তীতে সরকার যে ক্যারেক্টার এবং অন্যান্য যে বিষয়গুলো, রাষ্ট্র সংস্কার আমাদের বাংলাদেশের যে মেইন দাবি। সো আপনি এখন মানে কি মনে করেন এখন যে আসলে আমরা যে কি স্বাধীনতা চেয়েছিলাম 16 বছরের, আমরা যে পরিস্থিতি মোকাবেলা করেছি দেশের 17 কোটি জনগণ, আর এখন কোন ধরনের পরিস্থিতি মোকাবেলা করছে, এবং আসলে আমরা কোন ধরনের বাংলাদেশ চাই, এই বিষয়টা যদি আপনি একটু বলতেন। ধন্যবাদ রাজু ভাই। তো অনেকগুলো প্রশ্ন আসলো যে এই সরকারটা কি আমরা বিপ্লবী সরকার বলবো নাকি গণ অভ্যুত্থান আর সরকার বলবো। আসলে দুটি কথার মধ্যেই পার্থক্য রয়েছে। যে আমরা গণ অভ্যুত্থানটাকে অনেক সময় আমরা মনে করি যে পার্টিকুলার একটি ক্ষুদ্র স্বার্থ বা ছোট্ট একটা জিনিস থেকে গণ অভ্যুত্থান হয়। বিপ্লবটাকে একটা বড় একটি রেঞ্জ থেকে এটাকে চিন্তা করা হয়। তো সেই হিসাবে এখানে দুইটি শব্দের মধ্যেই মতানৈক্য আছে। কিন্তু তার থেকে বেশি ইম্পর্টেন্ট যে যে আমরা যে কাঙ্ক্ষিত যে বাংলাদেশ চাচ্ছি, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশকে আমরা এই গণ অভ্যুত্থান বা বিপ্লব যেটাই বলি না কেন তার মাধ্যমে কি অর্জন হবে কিনা। মূলত হচ্ছে আমাদের প্রথম আশার দিক হচ্ছে যে আমরা গত 16 বছরে যে একটা জগদ্দল পাথর ছিল বুকের উপরে, সেই পাথরটা সরে গেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় আশার দিক। বাংলাদেশের বুকের এখন থেকে পাথর আর নেগেটিভ দিক হচ্ছে যে আমরা যত বাংলাদেশি বলেন বা মানুষের এটা মানবীয় সত্ত্বেই বলেন, মানুষ সবসময় তাড়াতাড়ি ফল পেতে চায়। আসলে একটি রাষ্ট্র কাঠামো কিন্তু বা একটি সমাজ ব্যবস্থা এটা মানুষের কোষের মতো। আমার যে শরীরের সেলগুলো একটা একটা সেল করে করে লক্ষ লক্ষ সেল একত্রিত হয়ে যেমন একটি দেহ গঠিত হয়, একটি রাষ্ট্র কাঠামো সুন্দর হয় এরকম অসংখ্য সেলের মাধ্যমে। এটা সময় সাপেক্ষ। আমরা যদি আজকে ইউরোপের দিকে তাকাই, যে আজকে ইউরোপ, যে আমরা থার্ড ওয়ার্ল্ড থেকে ইউরোপের অধিকার পাওয়ার জন্য, সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা বাংলাদেশিরা বা পৃথিবীর মানুষ, সুবিধা বঞ্চিত মানুষ ইউরোপ আমেরিকা আসছে। ইউরোপের ইতিহাসটা কিন্তু এরকম। তারা শত শত বছর তাদের মধ্যে গৃহযুদ্ধ ছিল, তাদের মধ্যে বিশ্বযুদ্ধ হয়েছে। এরপর তারা তাদের সভ্যতার যাত্রাও কিন্তু আমাদের থেকে অনেক আগে শুরু করেছে। তারা প্রায় 2000 বছর আগের থেকে, তো গ্রিক সভ্যতার পর থেকেই ইউরোপিয়ানরা উন্নয়নের পিছনে ছুটছে। সেটা ধীরে 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 আজকে ইউরোপ এখানে দাঁড়িয়েছে। তো আমাদের সভ্যতার যাত্রা কিন্তু বাংলাদেশিদের কিন্তু অনেক দেরিতে। সেই হিসেবে আমাদের হতাশার কারণ নাই। সবচেয়ে বড় আশার দিক হচ্ছে যে আমাদের বুকের উপর পাথরটা সরে গেছে। এখন আমরা যতটা আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রত্যাশা করতেছিলাম সেটা এখনো ফিরে আসে নাই, বা বিভিন্ন আহ স্বৈরাচারী সরকারের যে অর্গানগুলো বা রাষ্ট্রের অর্গানগুলোকে যারা যারা বিভিন্নভাবে ধ্বংস করে গিয়েছে, এটা গোছানোর সময়। এখন এর মধ্যে আবার লোকাল রাজনীতি, আমরা এখন কে কত আগে দৌড়িয়ে চলে যাবে তার মধ্যে একটা প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে জামাত এবং বিএনপির মধ্যে একটি কম্পিটিশন লক্ষ্য করা যাচ্ছে। এই কম্পিটিশন থেকে বেশি আমাদের লক্ষ্য রাখা উচিত যে আমরা ফেসিস্টকে আর ফিরতে দিব না। এই পয়েন্টে জাতীয় ঐক্যবদ্ধ হবে যে কোনো মূল্যে ফেসিস্টকে নিয়ন্ত্রণ করা যায়। আর সাথে সাথে আমাদের যে ভূমিকাটা হবে রাজনৈতিক দল হিসেবে এবং ব্যক্তি হিসেবে, নাগরিক হিসেবে, সেটি হলো সকলের সাথে এখানে সমন্বয় প্রয়োজন এবং উপদেষ্টা যারা আছেন হয়তো সকলের পছন্দ হয় নাই, কিন্তু তাদের ভুলগুলো আমাদেরকে ধরিয়ে দিতে হবে। এবং তারা যদি লাইন ক্রস করে সেখানে আমাদেরকে বিপ্লবী ভূমিকাই পালন করতে হবে। আমরা যদি এটা অন্তত করতে পারি, তাহলে এই উপদেষ্টা যারা আছেন তাদেরকে আমরা সংশোধনও করতে পারবো
এবং দ্রুত যে জিনিসটা প্রয়োজন এই মুহূর্তে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি এবং দেশের অর্থনৈতিক কাঠামোগুলোকে যাতে স্বাভাবিক গতিতে চলতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। যে বাংলাদেশের ব্যাংকগুলো, বাংলাদেশের বিভিন্ন ইম্পোর্ট এক্সপোর্ট, বাংলাদেশের গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে যেখানে বাংলাদেশের অর্থটা রিলেটেড, মানুষের আয় কর্মসংস্থান রিলেটেড, এগুলো কি স্বাভাবিক গতিতে চলছে কিনা এইগুলো নিয়ে আমাদের বেশি আলোচনা করা উচিত। তো কোনোভাবেই যাতে আমাদের অর্থনৈতিক ধসটা না নামে, এটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি অর্থনৈতিক সাইডটা, তাহলে ছোটখাটো যে ত্রুটিগুলো লক্ষ্য করা যাচ্ছে আশা করা যায় এগুলো ধীরে ধীরে আমরা এগুলোকে মিনিমাইজ করতে পারবো। ওকে, ধন্যবাদ আলামিন ভাই আপনার আলোচনার জন্য। এখন মাহবুব ভাই, আমি আপনার কাছে যেতে চাই। সেটা হলো যে আমরা যেটাই বলি আর কি, এখন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, যে এখন মাত্র 16-17 জন উপদেষ্টা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। আপনি কি মনে করেন না যে এই উপদেষ্টা পরিষদের পরিমাণ আরো বাড়ানো দরকার? প্লাস এই কারণের জন্য দরকার, কারণ গত 16 বছরের যে জঞ্জাল, এই প্রত্যেকটা মিনিস্ট্রি এবং প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে জঞ্জাল সৃষ্টি হয়েছে, এটা কি এতগুলো প্রায় 50 থেকে 60টা মতো মিনিস্ট্রি এবং আপনার বড় বড় প্রতিষ্ঠান, সো এই প্রতিষ্ঠানগুলোকে কন্ট্রোল করার জন্য, প্রতিষ্ঠানগুলোকে দেখভাল করার জন্য এই 16 জন উপদেষ্টা কি যথেষ্ট মনে করেন? এবং নতুন উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে এটা কি মানে এখানে তো আমি তো কোনো সমস্যা দেখি না, যদি কোনো রাজনৈতিক দল থেকে ভালো কোনো এক্সপেরিয়েন্সড কাউকে যদি নতুন উপদেষ্টা হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়ে যদি নিয়োগ করে, সেক্ষেত্রে তো আমার মনে হয় না যে খারাপ। আপনি কি মনে করেন? এটা ভাই ধন্যবাদ। আমি প্রথমত বলতে চাই যে রাষ্ট্র এবং রাজনীতি এই দুটি শব্দ কিন্তু অঙ্গে অঙ্গে জড়িত, এবং রাজনীতির সাথে যারা যুক্ত তারাই রাষ্ট্রের জন্য ভূমিকা রাখবে, এটাই বাস্তবতা। আজকে একটা উদ্ভূত পরিস্থিতিতে যে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, অবশ্যই আমরা এই সরকারকে সময় দেব, আস্থা রাখবো, কিন্তু সবাই আস্থা দেওয়ার ক্ষেত্রে আমাদের পর্যবেক্ষণ থাকতে হবে। গত আজকে 20 দিন বা 21 দিন কি 22 দিনের এই শিশু সরকার, এই সরকারের সাথে বাংলাদেশের আপামর জনগণের একটা আস্থার জায়গা আছে। তার মানে এই 16-17 জন যে অ্যাডভাইজার তারাই কিন্তু মানে মূল না, তার মানে তাদের সমন্বয়ে বাংলাদেশ ফেসিবাদ বিরোধী যে মুভমেন্ট, সেই মুভমেন্টের একটা জায়গা। আপনি দেখেন এখানে এক একজন অ্যাডভাইজারের কাছে 2-3টা মন্ত্রণালয় আছে। গত 16 বছর না, মুক্তিযুদ্ধের পরে অর্থাৎ 71-এর পরে আজ পর্যন্ত যে বাংলাদেশ, এই বাংলাদেশের যে অসঙ্গতিগুলো হয়েছে, এটা কিন্তু একদিনে হয় নাই। এটা নানা রকমের সময়ের মধ্য দিয়ে আমরা আমাদের এই বাংলাদেশকে আজকে এই জায়গায় নিয়ে গেছি। 16 বছরে হাসিনা সরকার অবক্ষয় এবং দুঃশাসনের শেষ পেরেকটা ঠুকে দিয়েছে। সুতরাং আমি মনে করি যে এই অন্তর্বর্তী সরকারের যারা অ্যাডভাইজার হয়েছেন, আরো অ্যাডভাইজার নেওয়া দরকার, এবং পাশাপাশি আপনি যেটা বলেছেন যে মানে রাজনৈতিক দল থেকে নেওয়া যাবে কি, অবশ্যই, কারণ স্টেক হোল্ডারদের নেবেন এই জন্যে যাতে করে আগামীতে যে কোনো সিদ্ধান্ত চ্যালেঞ্জ না হয়। দেখেন আজকে যদি এরা যদি কোনো কাজ করে, কোনো রকমের সংস্কার করে থাকে, সেটা যদি আগামী পার্লামেন্টে যদি আবার চ্যালেঞ্জ হয়ে যায়, তাহলে এই সংস্কারে কোনো, আমি মনে করি যে কোনো অর্থ হবে না, মূল্য থাকবে না। সেজন্য সকল রাজনৈতিক দলের যারা স্টেক হোল্ডারের যারা বিজ্ঞ লোক আছেন, যারা এক্সপার্টিস আছেন, তাদের সমন্বয়ে অ্যাডভাইজাররা একটা কমিটি করে প্রত্যেকটা আপনার সেক্টরকে যেখানে যেখানে অন্যায় হয়েছে, জুলুম হয়েছে চিহ্নিত করবে, সেগুলো সমাধান করবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের সংবিধানকে প্রথমেই এটার মধ্যে হাত দিতে হবে, আর তা না হলে বাংলাদেশ আগামীতে অর্থবহ হবে না। কারণ সংবিধানের সংশোধন শুধু না, যেটা দেখেন গত 3 দিন আগে ফরাদ মাজার একটা কথা বলেছেন, আমাদের দার্শনিক ফরাদ মাজাহার, তিনি বলেছেন যে এই সংবিধানকে বাদ দিয়ে নতুন সংবিধান
না করলে আমাদের এই বিপ্লব বলেন, গণঅভ্যুত্থান বলেন, যা পরিবর্তন বলেন, তা কখনোই সার্থক হবে না। ওই যেটা আলামিন বলেছেন যে ফেসিবাদ আবার ফিরে আসবে। সুতরাং ফেসিবাদ যাতে ফিরে না আসে সেজন্য সংবিধানকে করতে হবে শক্তিশালী, এবং পাশাপাশি রাষ্ট্রের প্রত্যেকটা অর্গনকে আমি মনে করি যে মেরামত করার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এগুলি করতে হবে। একটা বিষয় রাজা আলামিন খুব সুন্দর করে বলেছেন যে আজকে মানে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কম্পিটিশন, কে কার আগে যাবে। দেখেন, আমরা গত 16 বছরের ফেসিবাদকে আমরা কিন্তু ফেলতে পারি নাই। সর্বশেষ আমাদের সন্তানরা রাস্তায় আসছে এবং তাদের সমন্বয়ে আমরা পিছনে ছিলাম, একটা ধাক্কা দেওয়া হয়েছে, ধাক্কায় এই ফেসিবাদের পতন হয়েছে। সুতরাং আমি মনে করি যে এখন মানে একে অপরকে দোষারোষী নয়, আজকে ঐক্য থাকবে ওখানেই যে আমরা ফেসিবাদকে আর ফিরতে দেবো না। আসেন আমরা ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ি। কে কি করলো, কে কি মানে করছে সেদিকে না তাকিয়ে অ্যাটলিস্ট ন্যাশনাল পর্যায়ে আমি অনুরোধ করব জামাত ইসলামী বাংলাদেশ এবং বিএনপির মানে যারা মানে সেন্ট্রালে যারা আছেন, দায়িত্বে যারা আছেন, তারা এমন কথা বলবেন না যাতে করে ফেসিবাদ আবার উৎসাহিত হয়। বিএনপি জামাত এমন কথা বলবেন না যাতে করে এই বিপ্লব ব্যাহত হয়। আমরা এমন ভূমিকা পালন করব না যাতে করে আমাদের এই রক্তস্নাত বাংলাদেশ যাতে করে ব্যর্থ না হয়ে যায়। ধন্যবাদ মাহবুব ভাই আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমি আলামিন ভাইকে একটু অন্য প্রসঙ্গে আসতে চাই। সেটা হলো আসলে আমরা যে রাষ্ট্র সংস্কারের কথা বলছি, এবং শুধু আমরা না, এই দীর্ঘ প্রায় লাস্ট আমার মনে হয় 10 ইয়ার্স, বিশেষ করে 2014 সালের ইলেকশনের পরে আস্তে 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 যে রাষ্ট্র সংস্কারের দাবিটা কিন্তু উঠে আসছে। বিশেষ করে এই দাবিটা আরো প্রকট হয়েছে গত 4-5 বছর, 2018 সালের নির্বাচনের পরে। 2018 সালের নির্বাচনের পরে বিশেষ করে বাম রাজনৈতিক দলগুলা, আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি, গণতান্ত্রিক শক্তি, এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে কিন্তু রাষ্ট্র সংস্কারের একটা বড় ধরনের একটা দাবি এসছে। পরবর্তীতে এই রাষ্ট্র সংস্কারের কথা চিন্তা করে বিএনপিও কিন্তু 31 দফা কর্মসূচি ঘোষণা করেছিল, হ্যাঁ, যে রাষ্ট্রকে সংস্কারের জন্য। আপনার দৃষ্টিতে কোথায় কোথায় সংস্কার প্রয়োজন বলে মনে করেন? ধন্যবাদ রাজা ভাই। তো সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা। আমাদের এই দেশটি এতটাই সংস্কার প্রয়োজন, দীর্ঘদিনের প্রায় 50 বছরের পুঞ্জীভূত সংস্কারগুলো যেন জমে আছে। এটা স্বাধীনতা উত্তর যতগুলো সরকারি ক্ষমতা এসেছে তারা কেউই সফলভাবে সংস্কারের হাতও নেয়নি বা সফলও হয়নি। আর এই দীর্ঘ এই জঞ্জালগুলো এই তরুণ প্রজন্ম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে রাষ্ট্রের সংস্কার প্রয়োজন। তাছাড়া রাজা ভাই বললেন যে কিছু নতুন দল তারা এটা এটা তারা উচ্চকিত করেছে, যেমন এবি পার্টি, যে আমরা রাষ্ট্র সংস্কার নিয়ে নতুন রাজনৈতিক দলকে তারা যাত্রা শুরু করেছে, এবং ছোট ছোট কয়েকটি দল আছে যারা এই সংস্কারকে খুবই ফোকাস করেছে। তো সংস্কার আমাদের আসলে সার্বিক প্রয়োজন। একদিকে যে আমরা সুন্দর রাষ্ট্র চাই, কিন্তু যেই জনগণকে আমরা সেবা দিতে চাই, আসলে তো সেই জনগণেরও তো একটা সংস্কার প্রয়োজন। আমরা যদি জাতি হিসেবে আমাদের চরিত্র, নীতি নৈতিকতা, মূল্যবোধ, আমাদের বোঝার ক্ষমতা যদি আমরা মূল্যায়ন করি, তাহলে তো আমরা জাতি হিসেবে তো আমরা আসলে আমরা নাগরিকেরও তো সংস্কার হয় নাই। তাহলে রাষ্ট্রকে সংস্কার করতে গেলে আসলে নাগরিকদেরকে আগে হাত দিতে হবে, যে আমাদের নাগরিকরা আসলে পৃথিবীর শিক্ষিত সমাজের লেভেলে আসলে বাংলাদেশের জনগণ কোন লেভেলে আছে, আমাদের শিক্ষার হার কত, আমরা কতটুকু শত্রু মিত্র চিনি, আমরা আমরা মানুষদেরকে এখনো এই যে সরকার পরিবর্তন হলো, যে ডাকাত দস্যু সরকার চলে গেল, এখনো কিন্তু এই লোকগুলো এই সমাজ থেকে কিন্তু তৈরি হয়েছে, যাদেরকে দিয়ে ডিক্টেটর হাসিনা তার বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, দুর্নীতি করেছে, মানুষদেরকে হত্যা করছে। এই লোকগুলো বাংলাদেশের তৈরি না। এই লোকগুলো তো ফিউচারে তারা অলরেডি এক্সিস্ট, এখনো আছে, এবং এই জনগণ কিন্তু আবার বাংলাদেশে তৈরি হবে। তাহলে রাষ্ট্র সংস্কারের জন্য এটা আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে জনগণের চরিত্র, মেন্টালিটি, চিন্তা শক্তি, এগুলোকে শুরুতে হাত দিতে হবে। এগুলোকে যদি আমরা হাত না দিই, হয়তো আমার ইনস্টিটিউট কাঠামোটা অনেক সুন্দর হলো, এটা দিয়ে একটা ফল পাবো ঠিক, কিন্তু আমার জাতীয় চরিত্র তো আসলে সংশোধন হলো না।
এটা একটা স্বাভাবিকভাবে আমার আমার দুইটা। আলম ভাই, একটু থামাচ্ছি আপনাকে। আমার দৃষ্টিকোণ থেকে আসলে আহ, একটা দেশের নাগরিকের চরিত্র নির্ভর করে হচ্ছে একটি দেশের আইন কানুন শৃঙ্খলা এবং রাষ্ট্রের কাঠামোর উপরে। অর্থাৎ রাষ্ট্র যারা পরিচালনা করছে, আইন শৃঙ্খলা বাহিনী, আপনার আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, হ্যাঁ, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ মিলেই তো একটি রাষ্ট্র। সো এই রাষ্ট্রর যারা পরিচালনা করছে, যে রাষ্ট্রের তিনটা অঙ্গ, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। সো এর মধ্যেই অন্য অন্য বিভাগগুলো চলে আসে। তো সংস্কারটা আসলে কি রাষ্ট্রর আইন কানুন শৃঙ্খলা সংবিধান, তারপরে প্রতিষ্ঠান, জি রাজা ভাই, আমি প্রতিষ্ঠানের বুঝতে আইন পারছি কানুন, আপনার কথাটা। এগুলো থেকে যদি আমি জনগণকে ইম্পোজ করি, হ্যাঁ। আমি আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, ইউরোপের কথা বলি। ইউরোপিয়ানরা কিন্তু যথেষ্ট বর্বর টাইপের লোক ছিল। এটা আমরা যারা ইউরোপে থাকি আমরা জানি ইতিহাস পড়ে। হুম। এদেরকে কিন্তু কন্ট্রোল করা হয়েছে কিন্তু একদম আইন দিয়ে। ইউরোপিয়ানরা কিন্তু আইনের প্রতি ভীষণ শ্রদ্ধাশীল, এবং এদের কিন্তু আইন দিয়েই কিন্তু কন্ট্রোল করা হয়েছে। আইন যদি না থাকে, আইনের প্রয়োগ যদি না থাকে, তাহলে হচ্ছে মানে নাগরিকরা কিভাবে ভালো হবে? বললেই কি ভালো হবে নাগরিকরা? আপনি ভালো হলে তো নাগরিকরা হতে পারছে না। নাগরিকরা ভালো হয়ে যদি একটা থানায় যায় একটা জিডি করতে, সেখানে 500 টাকা দেয়া লাগে, নাগরিকের ভালো হওয়ার তো কোনো মানে হলো না, কিংবা ভালো জি হয়ে জি। থাকতে পারলো না তো সে। সো এখানে আমি আমার ব্যক্তিগত অভিমত। তো সেক্ষেত্রে এর বাইরে আপনার রাষ্ট্রের সংস্কারের মধ্যে কোন কোন দিকটা আসতে পারে? জি নাগরিক আমি সংস্কার হচ্ছে রাষ্ট্রের সংস্কারের উপর নির্ভরশীল, এটা আমার ধারণা আর কি। তো আপনার ধারণাটা একটু জানতে চাইছিলাম, প্লিজ। জি আমিও আমারটা শেষ হয় নাই। আমি যেটা বলতেছিলাম যে জি, যে রাষ্ট্র সংস্কারের দুইটা প্রসেস আসবে, একটা হচ্ছে শর্ট টার্ম প্রসেস, একটা লং টার্ম প্রসেস। জি, শর্ট টার্ম প্রসেসের মধ্যে যেটা আমাদের এটা এই কাজ এখন হাত দিতে হবে, সেটা হচ্ছে রাষ্ট্রের বড় বড় কাঠামো। যেমন প্রথমেই আমাদের বিচার বিভাগ, যেটা রাজা ভাই বললেন যে বিচার বিভাগ আমরা আমরা ধ্বংস করে ফেলছি। বিচার বিভাগ যদি সঠিকভাবে না চলে, তাহলে তো মানুষ অন্যায় করবে। মানুষ যখন শাস্তি পাবে না, দুর্নীতি করে শাস্তি পাবে না, হত্যা করে শাস্তি পাবে না, বরং যে অন্যায় করলো না আবার এমন লোক শাস্তি পেয়ে যাচ্ছে ভুল বিচারের কারণে, তাহলে তো সেটা রাষ্ট্রই থাকে না। তাহলে প্রথম আমাদের সংস্কার হাত দিতে হবে আমাদের বিচার বিভাগ, আমাদের পুলিশ, আমাদের নির্বাহী বিভাগ, তারপর আমাদের আমাদের প্রশাসনগুলো, আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড, প্রাইভেট পাবলিক সেক্টর। মানে শুরুতে আমাদের বেশি ফোকাস করতে হবে আমাদের বিচার বিভাগ এবং আইন শৃঙ্খলা নিরাপত্তা এবং আমাদের সরকার এবং প্রাইভেট অবকাঠামোগুলো। তাছাড়া গণতান্ত্রিক পন্থার জন্য আমাদের নির্বাচন কমিশনটাকে সংস্কার আনতে হবে। তো এই যেটা রাজা ভাই বললেন যে একটা রাষ্ট্রে যদি বিচার থাকে এবং অপরাধীরা যদি শাস্তি পায়, তাহলে সে রাষ্ট্র পর্যায়ক্রমে সেটা ডেভেলপ এবং একটি সঠিক রাস্তার দিকে এগোবে। তাহলে আমাদের লং টাইম প্রসেসের মধ্যে, যেটা আমি শুরুতে বললাম, যে শর্ট টাইম প্রসেসের মধ্যে আমাদের কাঠামোগুলো ঠিক করতে হবে। আর লং টাইম প্রসেসের মধ্যে যেহেতু জাতির চরিত্র হুট করে একদিনে ঠিক হবে না, এটাকে আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, ভালো ভালো মোটিভেশনের মাধ্যমে, কিভাবে জাতির চরিত্র, বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মাধ্যমে জাতির চারিত্রিক দিকটা এবং নৈতিক মূল্যবোধটাকে ডেভেলপ করার জন্য আমাদের মাথায় রাখতে হবে। অনেক ধন্যবাদ আলামিন ভাই। অ্যাকচুয়ালি রাষ্ট্র সংস্কার হয়ে গেলে রাষ্ট্র তো জনগণ অটোমেটিক্যালি মানে হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে ক্যারেক্টারিস্টিক্স। আমরা গত 53 বছরে আমরা যে রাষ্ট্র যারা পরিচালনা করি, এদেরকেই তো আমরা আসলে পারফেক্ট পাই নাই। একদম শুরু থেকে কারেক্ট। 71-এর পরে থেকেই আমাদের মিথ্যা দিয়ে শুরু হয়েছে, প্রতারণা দিয়ে শুরু হয়েছে আমাদের এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। 71-এর পরে যারা শাসন করছে, তারা একদম প্রতারণা এবং মিথ্যা দিয়ে, মুক্তিযুদ্ধের এক ধরনের কমিটমেন্ট ছিল, গণতন্ত্রের জন্যই মুক্তিযুদ্ধ, এবং সাম্য মানবিক মর্যাদা, একটা অধিকার, নাগরিক অধিকারের জন্য আসলে মুক্তিযুদ্ধটা। কিন্তু পরবর্তীতে এসে শেখ হাসিনা একদল, সরি শেখ মুজিব একদল কায়েম করলো, একটা রীতিমতো একটা ফ্যাসিস্ট সরকার কায়েম করলো শেখ মুজিব। তো পরবর্তীতে আস্তে 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 ওই ধারাটাই আসলে বাংলাদেশে চলছে, একটার পর একটা শাসন ব্যবস্থা। মাহবুবাই, সবশেষে আমরা একদম শেষ প্রান্তে প্রায় আলোচনার। তো এখন শুধু আমি আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো যে আসলে আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই? আমরা তো 16 বছরের বাংলাদেশ দেখছি, হত্যা, খুন, সন্ত্রাস, টেন্ডারবাজি, ধর্ষণ, তারপরে হচ্ছে ঘুষ,
বাণিজ্য, টাকা পাচার, ব্যাংক লুট, মানে কোনো সেক্টর বাদ নাই যে সেক্টরগুলো তো নষ্ট হয় নাই। সো এটার পরে আসলে আমরা এখন কেমন বাংলাদেশ দেখতে চাই? ধন্যবাদ রাজা ভাই। আমি তো এর আগে বলেছিলাম যে আমি সেই বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের মানুষের মধ্যে থাকবে এক ধরনের আত্মতৃপ্তি, এবং মানুষ স্বাধীনভাবে চলবে, মানুষ স্বাধীনভাবে কথা বলবে, এবং পাশাপাশি মানুষের যে অধিকার, যে মৌলিক যে অধিকারগুলো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষা, এগুলো মানুষ রাষ্ট্রের কাছ থেকে পাবে, রাষ্ট্র এনশিওর করবে একটা নাগরিকের জন্য এগুলো পাওয়ার গ্যারান্টি। পাওয়ার গ্যারান্টি। আপনি দেখেন নাগরিক নাগরিক অধিকার পাওয়ার গ্যারান্টি। হ্যাঁ, অধিকার পাওয়ার গ্যারান্টি, যেটা আলমী বলেছেন যে আপনার সংস্কার অর্থাৎ নীতিমালার মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হবে, যে একটা আইন থাকবে, এই আইনের ব্যর্থ হলে তুমি এই সাজা ভোগ করবা, তখন যারা নাগরিক। আর যারা প্রয়োগ করবে সেই প্রয়োগকারী সংস্থাটা। একটা হচ্ছে আইন, আর হচ্ছে আইনের প্রয়োগ, এই দুটি জিনিসের মধ্যে সমন্বয় থাকতে হবে। অর্থাৎ আইনটাকে যে প্রয়োগ করবে তাকে হতে হবে দায়িত্বশীল, তাকে হতে হবে সৎ, তাকে হতে হবে মানে উচ্চ মানের মানসম্পন্ন মনে কি বলে মানুষের অধিকার হইতে হবে, তাহলে সম্ভব সে আইনের সত্যিকার প্রয়োগ করা। দেখেন ফ্রান্সে এখানে আহ আপনার হয় বিচ্ছিন্ন অনেক ঘটনা ঘটে, তারপর ওভারঅল কিন্তু একটা কথা আছে আমাদের ফ্রান্সের আইনে, যে লিবার্টি, লিবার্টি হচ্ছে স্বাধীনতা। আবার বলা আছে লিবার্টি কন্ট্রোল পার লা লোয়া, অর্থাৎ লিবার্টি আইন দ্বারা নিয়ন্ত্রিত। আপনি ইচ্ছে করলেই মানে স্বাধীনতা পেয়ে গেলেন, আর আপনি ইচ্ছে মতো করবেন। দেখেন যা খুশিতা করবেন, গত যা 15 খুশিতা বছরে, করবেন সেটা হবে না। গত 15 বছরে আমাদের টেলিভিশনগুলো, আমাদের মিডিয়াগুলো দেখবেন, আমাদের বাংলাদেশের এই যে সোকল যারা নায়ক নায়িকা আছেন, অথবা ধরেন যারা মিডিয়াতে কাজ করছেন, যারা কালচারাল কাজ করছেন, এত নোংরা ভাবে এদের উপস্থাপনা, যেটা মানে কন্ট্রোল করা যায় নাই। ওইটা আমাদের রাষ্ট্রের নাগরিক প্রভাব বিস্তার করে। সুতরাং এগুলোকেও আইন দ্বারা নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে কি হবে, একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা এখানে কায়েম হবে। আপনি তিনটা কথা বলেছেন, শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ, এই তিনটা যদি শতভাগ সংস্কার করা যায়, আমি মনে করি যে এক নতুন বাংলাদেশ আমরা দেখতে পারবো। এবং সেই বাংলাদেশটা কিন্তু এমন হবে, দেখেন আমি মানে আমাদের ছেলেবেলা 80 দশকের কথা বলবো আমরা, আমি আর কথা বলি, আরো বলেছি আমি, যে 80 দশকে ঢাকার শহরে একটা ছোট্ট ছেলে, সে কিন্তু স্কুলে একা যেতেন, বাবা মার সময় ছিল না, কারণ বাবা মা তো চাকরি, ব্যবসা বাণিজ্য, সংসার নিয়ে থাকতেন। আমরা কিন্তু নির্বিঘ্নে নিরাপত্তায় কিন্তু স্কুলে যেতাম, ফিরে আসতাম। আমি ওই বাংলাদেশটা চাই। আমি সেই বাংলাদেশ চাই, থানায় যাব অভিযোগ করতে, পুলিশ আমাকে চেয়ারে বসে আমার অভিযোগ শুনবে, পুলিশ টাকার বিনিময়ে, ঘুষের বিনিময়ে আমার অভিযোগ শুনবে না। আমি সেই বাংলাদেশ চাই না। আমি বাংলাদেশ চাই যে পুলিশ আমার নিরাপত্তার জায়গা। ফ্রান্সে আমার ছেলেটা একদিন মানে ভুলক্রমে হারিয়ে গিয়েছিল, অর্থাৎ আমি বাস থেকে নেমে গেছি, ও বাসে রয়ে গেছে। আমি নিচে যে কমপ্লেন করেছি আপনার পরিবহনের একটা সেক্টরের কাছে, ওরা সাথে সাথে অ্যালাউন্স করে দিয়েছেন, উইদিন 30 মিনিটস পুলিশ আমার ছেলেকে হাজির হয়েছে আমার সামনে। আমি সেই বাংলাদেশ চাই। আমি সেই বাংলাদেশ চাই, আমার সন্তানেরা, আমার মেয়েরা ঘর থেকে বেরোবে, তারা তাদের ইজ্জত আবরু নিয়ে ফিরে আসবে। আমি ওই বাংলাদেশ চাই, যে বাংলাদেশের মানুষ যাতে করে খাদ্যে কষ্টে না ভুগে। ইন্টারমিডিয়েট গভর্নমেন্টের উচিত এই মুহূর্তে, কারণ আমি বাংলাদেশ থেকে আমার পরিবারের জানাচ্ছেন আমাকে যে গত 10 দিনে বাজারটা 3 গুণ দাম বৃদ্ধি হয়ে গেছে। আমি মনে করি যে মানুষের নাগালের মধ্যে রাখা দরকার তাদের নিত্য মানে প্রয়োজনীয় পণ্যের দামগুলোকে, তাহলে এই সরকারের প্রতি মানুষের একটা শ্রদ্ধা আসবে। আর যদি না আসে, তাহলে মনে করবেন যে এই যে যা কিছু করি না কেন, নাগরিক কল্যাণ, তো এটা কল্যাণকে রাষ্ট্র আমরা চাই, সেই কল্যাণ ধর্মী রাষ্ট্রটা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে যতই বয়ান দেই, ওয়াজ করি, অথবা আমাদের এই যে কি বলে অ্যাডভাইজাররা ছুটোছুটি করুক না কেন, বড় বড় কথা বলে কেন, কাজ হবে না। কারণ আইন এবং প্রয়োগ দুটি সমানে থাকতে হবে। ধন্যবাদ মহোদয়। ধন্যবাদ মহোদয়। আমরা প্রায় শেষ প্রান্তে অনুষ্ঠানের। আমি সবশেষে আলামিন ভাইয়ের কাছে ফিরে যেতে চাই। আলামিন ভাই, আমরা যে নতুন বাংলাদেশ যেটা দেখতে চাই, হ্যাঁ, এই বাংলাদেশ গঠনের ক্ষেত্রে বর্তমান যে গভর্নমেন্ট আছে, অন্তর্বর্তীকালীন সরকার, আপনি কি এই এই পর্যন্ত গত 15-20 দিনের যে সরকার, আপনি কি মনে করেন যে এই সরকারের যে ভূমিকা থাকা দরকার ছিল সেই ভূমিকাটা আহ, আছে? যদি না থাকে তাহলে কোন ধরনের ভূমিকা আপনি এক্সপেক্ট করেন তাদের কাছ থেকে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে?
জি, ধন্যবাদ রাজা ভাই। তো নতুন ইন্টারিম গভর্নমেন্ট বেশি দিন হয় নাই, প্রায় 3 সপ্তাহ অলমোস্ট। তো এর মধ্যে আমাদের প্রত্যাশা ছিল অনেক, কিন্তু সে অনুপাতে আমরা শুরুতে একটা জিনিস করতে পারলে তার ভালো হতো, যেহেতু একটা বিপ্লবী সরকার, একটি বিপ্লবী সরকার গভর্নমেন্ট, তারা ক্ষমতা হাতে পাওয়ার পর পর থেকেই গোটা জাতিকে নিয়ে একটি বড় ধরনের একটি সমাবেশের আয়োজন করতে পারতো। সেই সমাবেশের মাধ্যমে জাতীয় নিরাপত্তার জন্য এটা সকল মানুষদেরকে, জনগণকে আরো আরো প্রগাঢ়ভাবে মোটিভেশন দিতে পারত, যে আপনারা আমাদের প্রতি আস্থা রাখেন। যদিও ডক্টর ইউনূস বক্তব্য দিয়েছেন যে আমাদেরকে সময় দিতে হবে, তারপর ওই ধরনের একটি বড় আয়োজন করলে জাতীয় মননের মধ্যে যে মোটিভেশনটা আসতো, তাহলে মানুষ আরেকটু আস্থা পেত। এখন মানুষ কিছুটা যত দিন যাচ্ছে, কিছুটা মনে হচ্ছে যেন আস্থা, অতীতই যেন ভালো ছিল, এটা আস্তে আস্তে অনেকেই তারা, যারা ফেসিস্ট, তারা কিন্তু এই সুযোগটা নিবে। তো আমাদের এখন যে সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে, যে ফেসিস্টকে আমাদেরকে ফোকাস করতে হবে। যে আমরা মানুষের ফিতরাত হচ্ছে বা হিউম্যান বিং বৈশিষ্ট্য হচ্ছে মানুষ ভুলে যায় যে এত বড় বড় কারাপ্টেড হলো, একটা রাষ্ট্রকে জিম্মি করে ফেললো, একটি দস্যুদের রাষ্ট্র ছিল গত 15 বছরে। এটা কিন্তু আমরা যদি বেশি বয়ান না করি, এটা কিন্তু মানুষ ভুলে যাবে। এই জন্য এই গভর্নমেন্টকে আমাদেরকে অবজারভেশনে রাখতে হবে। এখন সকলকেই যে আমরা পরিবর্তন করে ফেলবো, ফল পেয়ে যাব, এটা আমি মনে করি না। তবে অবজারভেশন যদি আমরা রাখতে পারি, যেমন পিনাঙ্গি দাদা পার্টিকুলার পার্সন ধরে ধরে যেমন প্রবলেম গুলো ধরে দিচ্ছে, এটা একটা শ্যাডো গভর্নমেন্টের মতো কাজ করতেছে। তো আমাদেরকে তাদের সবসময় পক্ষের কথা না বলে, যে পয়েন্ট গুলো নেগেটিভ, এটা জাতীয়ভাবে আলোচনা হলে আমার মনে হয় যে তারা সোজা পথেই চলবে। আশা করা যায় বাংলাদেশ অন্তত আর ফেসিস্ট আসার সম্ভাবনা থাকবে না। তবে আমাদেরকে জাতীয় ঐক্যমত এখানে সৃষ্টি করতে হবে, অনেক তাহলেই ধন্যবাদ। আমরা ফেসিস্টদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো। অনেক ধন্যবাদ আলামিন ভাই, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি যে কথাটা বলছেন আমি আপনার কথার সঙ্গে একমত। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমি একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করতে চাই দর্শক শ্রোতাদের সঙ্গে এবং আপনার সাথে, আপনাদের সাথে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন জাপানে জাপানে জানেন তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে হিরোশিমাতে বোমা নিক্ষেপ করছিল, এবং জাপানের একটা বিশাল ভূমিকা ছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, এটা সবাই জানে। তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে জাপানের রাজা একটা বিশাল জনসমাবেশ ডেকেছিল, ঠিক ওয়ার্ল্ড ওয়ারের পরে, মানে হয়তো আমার কতদিন পরে সেটা মনে নেই, আমি সেই জায়গাটা ভিজিটও করছি। তো এটা হয়তো বা 1 মাস কিংবা 15 দিনের মধ্যে একটা জনসমাবেশ করছিল, জনসভা করছিল। সেই জনসভায় ওই সময় রাজা ছিলেন হিরোহিতো। তো উনি তখন একটা কথা বলছিলেন জনগণের উদ্দেশ্যে, আজ থেকে কোনো যুদ্ধ নয়, বিগ্রহ নয়, আমরা আমাদের অর্থনৈতিক উন্নয়নের দিকে আমরা মনোনিবেশ করব। এবং তারপরে থেকে দেখেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে জাপান কিন্তু খুব দ্রুততম সময়ের মধ্যে, 15-20 বছর সময়ের মধ্যে জাপান কিন্তু জার্মানির কাছাকাছি চলে এসেছিল। 1970-75 সালে এর মধ্যে জাপান কিন্তু জার্মানির কাছাকাছি সবকিছু, মানে যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স, মেশিনারিজ, মানে তৈরির ক্ষেত্রে জাপান একটা অনন্য ভূমিকা পালন করছিল। তো আমরা আশা করি বাংলাদেশ এরকম একটি দেশে পরিণত হবে। আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আপনারা সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাজা ভাই, সবাইকে ধন্যবাদ। রাজু ভাই, সবাই ধন্যবাদ, আবারও দেখা হবে ইনশাল্লাহ। Citizens' Views. Where citizens are journalists.